আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আচ্ছা 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 আচ্ছা, চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। তোমাদেরকে যন্ত্রণাটা দেওয়ার জন্য শুরু আসলাম। আচ্ছা, সবাই কেমন আছো? ভালো আছো কিনা, সুস্থ আছো কিনা জানাও ইনশাল্লাহ। ওকে 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 ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সবাই একটু দেখো দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো। আজকে আমরা আমাদের মিশন 3 কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ওকে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাস্ট ভাইয়ের সাথে শেষ করবা, একদম সব সাবজেক্টই শেষ হবে, একদম তোমার অপশনাল সহ, কোনো চিন্তা করতে হবে না। সায়েন্সেরও হবে, জাস্ট একটু ওয়েট করো ভাইয়া। এগুলো একটু গুছায় নিই না ভাই। সকালে কি লাইভ ক্লাস হয় না? সকালে লাইভ ক্লাস এখনো দেই নাই, দিব সামনে, দিব ইনশাল্লাহ। একটু অপেক্ষা করতে হবে আর কি। ভাইয়ার উপর একদম ধুমা যাইতেছে। সো ধুমা যেন আগুনের ধুমা যেরকম পুরো এলাকাকে একদম মানে কি করে ফেলে না, কালো করে ফেলে, এইরকম ধুমা যাইতেছে আমার উপর দিয়া। তো দেখো, আজকে আমরা যে টপিকটা নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে ভাই কুরআন সূরা বাকারা আয়াত। দেখো আমরা প্রথমেই দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। দাখিল 26 ব্যাচের আমরা যদি একটু দেখি যে FSPC মানে ফাইনাল স্টেজ প্রিপারেশন কোর্স 26 কোর্সের মিশন 3, যারা নতুন এড হইতেছো বা যারা আগে থেকে এড ছিল তোমরা একটু দেখো। আমাদের একটাই কথা ভাই, যে হয় জিতবো নয়তো পড়তে পড়তে ইতিহাস করে যাব। আচ্ছা, সাজেশনের ড্রাইভ লিংক দিব, একটু অপেক্ষা করতে হবে আর কি। গণিত কবে করাবেন? করাবো ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদের এখন আপাতত আমি কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি। ওকে, একটু খেয়াল করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি দাখিল 26 পেয়েছি অবশ্যই ও মানে আচ্ছা, তাহলে তাহলে বোন শুনেন শুনেন শুনেন, আপনি একটু দাখিল 26-এর দেখেন, আরেকজন অ্যাডমিন আছে, আপনি একটু ওনার সাথে কথা বলেন, আমি একটু ক্লাসে আছি তো এর জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুক্রান। ওকে, দুঃখিত, একজন কল দিয়ে দিছি। তো দেখো, দাখিল 26-এর ফাইনাল স্টেজ প্রিপারেশন কোর্সের আজকে মিশন 3, হয় জিতবো নয়তো পড়তে পড়তে ইতিহাস করে যাব। আমরা মূলত আজকে মিশন 3 থেকে কি দেখবো? দেখো, কুরআন সূরা বাকারা আয়াত 14 থেকে 15, 21 থেকে 22, 23 থেকে 25, বুঝতে পারছো? এবং রিয়াদ ভাইয়ার দাগিয়ে দেওয়া মূল বইয়ের গুরুত্বপূর্ণ টপিক, এইটা একটা দেখবো। হাদিস 2টাই আছে, এগুলো জাস্ট তোমরা পড়ে নিলেই হবে, বুঝবা। আর ইংলিশ ফার্স্ট পেপারের দিকে একটু লক্ষ্য করতে হবে আমাদের, যে দেখো অন দ্য আফটারনুন, কালকে আমরা পড়ছি নোন এজ দ্য ল্যান্ড, এটা পড়ছি, বাট আজকে আমরা দেখবো দ্য রিপাবলিক অফ মালদ্বীপ। এটা কিন্তু একটু কঠিন, বুঝতে। দ্য রিপাবলিক অফ মালদ্বীপ এই প্যাসেজটা অনেক ইম্পর্টেন্ট প্লাস অনেক জটিল, মানে একটু ওয়ার্ডগুলো অনেক কঠিন থাকে। সো দেখো এগুলো রিয়াদ ভাই শীট দেখে পড়তে হবে, মানে আমি পড়াই দিব ইনশাল্লাহ। এই কয়েকটা ক্লাস হচ্ছে আজকে তোমাদের জন্য। একটা কি আছে, একটা টেকনিক আছে, টেকনিকও শিখাই দিব ইনশাল্লাহ। ওকে, কালকে যেরকম একটা লেটারের টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, আজকে আরেকটা শিখিয়ে দিব। সো হচ্ছে ভাইয়া তুমি একটু ফলো রাখতে হবে আর কি। সো এই হচ্ছে আমাদের মিশন। তার মানে প্রথমে দেখতে পাচ্ছি সূরা বাকারার আয়াত 14 থেকে 15, 21 থেকে 22, 23 থেকে 25। আগে থেকে আমরা কি অপেক্ষা করতেছি যে দেখো। আচ্ছা, একটা কথা বলি, কালকে মূলত আমরা দ্বিতীয় রুকুতেই কিন্তু 14-15 নাম্বার আয়াত আছে, বুঝছো? 14-15 নাম্বার দ্বিতীয় রুকুতে আছে। তো দ্বিতীয় রুকুতে আমি আর যাচ্ছি না, কারণ দ্বিতীয় রুকু হচ্ছে বা কালকে ভাই আলোচনা করে ফেলছি, মানে মুনাফিকদের লক্ষণ আলামত এগুলো নিয়েই কথা বলা হয়েছে, তোমরা একটু পড়লেই হয়ে যাবে। আমি আজকে দেখবো 21, 22, 23, 24, 25, 21, 22, 23, 24, 25, মানে 5টা আয়াত। সো এই 5টা আয়াত মানে এখান থেকে 100% একটা আসবে ইনশাল্লাহ। মানে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3টা রুকু একদম ফরজে আইন, মানে একদম ভালোভাবে জানা থাকা ফরজে আইন এইরকম। সো একটু দেখো ভাইয়ের সাথে একটু লক্ষ্য করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে কুরআন দিয়ে শুরু করলাম, যে তৃতীয় রুকুতে আমরা একটু চলে যাই। দেখো এখানে আমরা দেখি যে প্রথম রুকুতে হচ্ছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এবং কুরআন একদম সন্দেহমুক্ত। যালিকাল কিতাবু লা রাইবা ফি, বা এটা এমন একটা কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, বা হচ্ছে মানে মুত্তাকিদের জন্য বিভিন্ন গুণ বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় রুকুতে আইসা মুনাফিকদের লক্ষণ বা হচ্ছে এগুলো একটু বর্ণনা করা হয়েছে। তৃতীয় রুকুতে আমরা যদি একটু দেখি, দেখো আমি তোমাদেরকে বারবার বলি যে কিরকম পড়বা, একটু পরে পড়ায় দেই ভাইয়া, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এরকম একটু মনে রাখতে হবে। তো দেখো আমার সাথে তৃতীয় রুকুটাও শেষ করে ফেলতেছো। তার মানে তৃতীয় রুকু মানে যে আমাদের 40টা রুকু পড়তে হবে এমন না। তোমরা দেখছো না কোরআনের সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ। কালকে আমি তাসবিদ এবং নির্বাচিত অংশের প্রশ্ন ধরবো। তার মানে তুমি যদি জাস্ট আমাকে 7টা বা 8টা মিশন আমার সাথে কমপ্লিট করো, তাহলে সূরা বাকারা, আলে ইমরান শেষ হয়ে যাবে। আজকে আমরা 3 নম্বর মিশনে চলে আসছি। দেখো, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস মানে কি? হে মানব জাতি। এখানে বলেন নাই
এখানে মুমিন মুসলমান না, বরং সকল মানুষকে উদ্দেশ্য করা বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আচ্ছা, উবুদু মানে কি? মানে হচ্ছে তোমরা ইবাদত করো বা তোমরা ইবাদত প্রার্থনা করো, রাব্বাকুমুল্লাযী, রাব্বাকুম তোমাদের রবের। দেখো রাব্বুন অর্থ প্রভু বা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝায়, আর কুম হচ্ছে জমি, মানে হচ্ছে রাব্বাকুম মানে হচ্ছে তোমাদের প্রভু, আল্লাযী যিনি। আচ্ছা ওকে, আল্লাযী যিনি। আচ্ছা এটা হচ্ছে ইসমে মাউসুল। ওকে, এটা কি মাউসুল। আচ্ছা এইটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার কনজাংশন। এটাকে কি বলি আমরা? ইংলিশে বলি কনজাংশন, আল্লাযী। দেখো খালাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন কেন তোমরা ইবাদত করবা, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মানে আমরা এখান থেকে পাচ্ছি মুত্তাকিদের গুণ হতে হলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রপারলি ইবাদত, মানে ইবাদত করতে হবে। এটা এক নাম্বার। এরপরে বলা হচ্ছে আল্লাযী জাআলা যিনি সৃষ্টি করেছেন, জাআলা আয় খালাকা, বুঝতে পারছো? এগুলো শিখে নিবা। ওকে, আমরা বলতে পারি জাআলা আয় খালাকা মানে কি? জাআলা মানে সৃষ্টি করা, খালাকা মানে সৃষ্টি করা। আল্লাযী খালাকা না বলে বলছেন আল্লাযী জাআলা যিনি সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, আল আরদা অর্থাৎ জমিন। দেখো এখানে হচ্ছে মানসুব হইছে, মানসুব হইছে না, মানে নসব হইছে। আচ্ছা, ফিরাশাউ ওয়া সামাআ বিনাআ, ফিরাশা মানে কি? এই জমিনকে তিনি করছেন বিছানা স্বরূপ, ওয়া সামাআ বিনাআ মানে যেমন পাতিলের উপর একটা ডাকনা থাকে, তেমনি তোমাদের উপরে জমিনের ডাকনাটা হচ্ছে কি? সামা মানে আকাশটা হচ্ছে বিনাআ মানে ছাদ স্বরূপ তোমাদের জন্য তৈরি করছেন বা নির্মাণ করছেন। আচ্ছা এখন দেখো বলা হচ্ছে ওয়া আনজালা মিনাস সামাই মাআ, অর্থাৎ দেখো আকাশ থেকে কি নাজিল হয়, প্রেরিত হয়, কি বর্ষণ হয়? মা বৃষ্টি বা পানি। ফাআখরাজা এবং তা দিয়ে বের করেন, বিহি তা দ্বারা, কোন দ্বারা? এই পানি দ্বারা তিনি বের করেন, মিনাস সামারাতি রিজকাল লাকুম অর্থাৎ বিভিন্ন সামারাত মানে হচ্ছে তোমার এখানে বোঝানো হচ্ছে ফলমূল, বুঝতে পারছো? রিজকান লাকুম কেন ফলমূল বের করেন? তোমাদের রিজিকের জন্য, তোমাদের রিজিক মানে তিনি বৃদ্ধি করার জন্য, তোমাদের রিজিকগুলো দেওয়ার জন্য তিনি কিন্তু এই পানি দ্বারা তা বের করেন। এরপরে বলতেছেন যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আচ্ছা আমদাদা মানে হচ্ছে সমকক্ষ, সমকক্ষ কি? সমকক্ষ মানে ফালা অর্থাৎ না, নেগেটিভ। তাজআলু তোমরা সৃষ্টি করিও না, মানে তাজআলু এখানে যেমন জাআলা, এখানে কি বলছেন? তাজআলু, ফালা তাজআলু মানে তোমরা সৃষ্টি করিও না, তোমরা তৈরি করিও না, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর সাথে, আমদাদা সমকক্ষ, বুঝতে পারছো? ওয়া আনতুম তাআলামুন আর হচ্ছে মানে তোমরা জেনে শুনে, তোমরা জেনে শুনে মানে তিনি যেহেতু তোমাদের জন্য সবকিছু করতেছেন, তাই তোমরা জেনে শুনে আল্লাহর সমকক্ষ বা আল্লাহর স্থানে কাউকে নিয়ে আসিও না। আচ্ছা এরপরে বলতেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন সবার জন্য। ওয়া ইন আর যদি, কুনতুম ফি রাইবিম তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো, মিম্মা নাযালনা আমি যা নাজিল করেছি, আলা আবদিনা আলা উপরে, দেখছো আবদিনা আমার বান্দাদের, ফাতু তাহলে নিয়ে আসো, বিসুরাতিন একটা সূরা, মিম মিসলিহি তার অনুরূপ। কি অনুরূপ? এই যে কুরআনের মধ্যে বিভিন্ন সূরা বর্ণিত হয়েছে ওই অনুরূপ। ওয়াদউ এবং এই সূরা তৈরির জন্য, ওয়াদউ তোমরা আহ্বান করো, ডাকো, শুহাদাআকুম মানে হচ্ছে কি? মানে তোমাদের সাথে, মানে যারা তোমাদের সাথে বেঁচে আছে তাদেরকে সাক্ষ্য স্বরূপ তাদেরকে ডাকতে পারো, মিন দুনিল্লাহি আল্লাহ ছাড়া। যেহেতু আল্লাহর চ্যালেঞ্জটা তোমরা নিতে চাচ্ছ, আল্লাহকে ডাকলে তো হবে না, তার মানে তোমরা তোমাদের কাছের লোক দিয়ে সবাইকে সাক্ষী রেখে তোমরা কি করো? একটা ছুরা নিয়ে আসো বানিয়ে, ইনকুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও। ফাইল্লাম তাফআলু আর যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু তাহলে তোমরাও জেনে রাখো কখনো তা পারবেও না। ফাত্তাকুন নারা অতঃপর তোমরা কি করো? ইত্তাকু মানে যে আমরের সিগা, দেখো ফাত্তাকুন নারা অতঃপর তোমরা জাহান্নামকে ভয় করো, আল্লাতি উউদুহান নাস ওয়াল হিজারা। আচ্ছা দেখো এগুলা অর্থ বুঝলে তোমার একদম মনের মধ্যে গিয়ে গাঁথবে, বুঝতে পারছো? আল্লাতি যা হবে, উউদুহা ইন্ধন মানে যা জ্বালানুর, মানে যা জ্বালানুর একটা মানে মানে উপায় হবে, মানে কাকে? এই দেখো আন্নাস ওয়াল হিজারা পাথর এবং মানুষ, বুঝতে পারছো? এই আগুন মানে এই জাহান্নাম কি বক্ষণ করবে? মানুষ এবং পাথর, বুঝতে পারছো? উইদ্দাত লিল কাফিরিন আর উইদ্দাত মানে তা প্রস্তুত করা হয়, মানে করা হয়েছে রেডি ফর লিল কাফিরিন মানে যারা অস্বীকার করে, বুঝতে পারছো? এরপরে হচ্ছে এখানে হচ্ছে 24 নম্বরে তো দেওয়া আছে যে ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়াবাশশিরিল লাযিনা, ওয়াবাশশির বাশশারা ইউবাশশিরু তাবশীরান ফাহুয়া মুবাশশিরুন, এগুলো জানতে হবে ভাই, বুঝতে পারছো?
ওয়াবাশশির, এবং তোমরা কি করো, সুসংবাদ দাও, আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলু আসওয়ালিহাত, এবং যারা সৎকর্ম করেছে, আন্না লাহুম, তাদের জন্য রয়েছে, জান্নাতিন, এমন একটা জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকা, অর্থাৎ মানে কুল্লামা রুজিকু মিনহা, সেখান থেকে তারা সব কিছু রিজিক পাবে, মানে জান্নাতে, মিন সামারাতি রিজকা, তারা সেই মানে যেটা চায়, যেই রিজিক চায় তারা সেখান থেকে তাই পাবে। ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এরপর যে কি বলা হয়েছে এখানে এটা বুঝতে পারতেছি না, বিহি মুতাশাবিহা, আচ্ছা। এরপরে দেখো ওয়ালাহুম ফিহা আজওয়াজু মুতাহহারা, আর সেখানে তাদের জন্য রয়েছে পুত পবিত্র রমণীগণ। আচ্ছা, এখন একটা কথা বলি, এখানে একটা কথা আছে যে অনেকেই বলে না যে দেখবা যে 70 জন হুর পাবে না, 70 জন হুর পাবে জান্নাতে গেলে। আচ্ছা, এখন যারা বিবাহিত স্ত্রী বা বিবাহিতা আছে বা হচ্ছে যারা আপনাদের মধ্যে আছেন, আচ্ছা এইটা একটা কনফিউশন ভাঙি, তোমরা তো স্টুডেন্ট হিসেবে জানার কথা। তারপরে আমি একটু শর্টলি কথা বলি যে এই যে দেখো বলা হয়েছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ, মানে স্ত্রীগণ বলতে রমণীগণ বোঝানো হয়েছে। এই যে মনে করো 70 জন হুর আমরা পাই না, এই 70 জন হুর যাবে, কিন্তু তার স্ত্রীও যদি জান্নাতি হয়, তাহলে তোমরা কি জানো যে এই 70 জনের সর্দারনি হবে হচ্ছে তার স্ত্রী, একজন লোকের স্ত্রী, একজন ব্যক্তির স্ত্রী যদি মানে দুইজনই জান্নাতে যায়, তাহলে কি হবে, এই 70 জনের সর্দারনি হবে সে, বুঝতে পারছো? আর জান্নাতে প্রথম দেখা যাবে স্ত্রীর সাথে, যদি ওই রকম যদি কেউ আমল করে। এটাই হচ্ছে দেখো জান্নাতের ভাষা, ওয়াহুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরকাল থাকবে। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া এখানে 25 নম্বর আয়াত একটা উপমা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কি করতে চান না, এখানের মধ্যে দেখো আছে ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আচ্ছা, এই আয়াতটা তোমরাও একটু পড়ে নিবা। সো এখান থেকে মোটামুটি এটাই তোমরা মানে জানতে পারলা যে হচ্ছে একদম আমি ভাঙ্গে ভাঙ্গে তোমাদেরকে বললাম যে এখানে মুত্তাকিদের কথা বলা হয়েছে, এবং এখানে গুরুত্বপূর্ণ একটা আয়াত আছে, এই আয়াতটা অনেক ইম্পর্টেন্ট। এই যে কই গেল, এই যে দেখো ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, এইটা থেকে নিয়ে এই যে দেখো ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, এটা উইদ্দাত লিল কাফিরিন পর্যন্ত দাগায় রাখো, এটা অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা লাইন তোমরা একটু পড়তে হবে এইটা। সো এই ছিল হচ্ছে আমাদের পাঠের মর্মার্থ বা হচ্ছে পাঠের ব্যাখ্যা। সো এখন দেখো এইটার সাথে কি পড়তে হবে, এই যে ভাইয়া বলছি না যে একটু আগে যে দেখো এখন কি শেষ করলাম, এই যে দেখো আয়াত 14-15 তো দ্বিতীয় রুকুতে পড়ে নিবা, আর 21, 22, 23, 25 পড়লাম, আর রিয়াদ ভাইয়ের দাগিয়ে দেওয়া। এখন দাগিয়ে দেওয়া কোনগুলা একটু দেখি আমরা, চলো যে এই পাঠ থেকে আমাদের কি কি দেখতে হবে, যে এরকম ভাইয়া পড়াইতেছি এরকমই পড়ো, পরীক্ষায় অনেক কমন পাবা। দেখো এখানে বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান, দেখো এখানে হচ্ছে তাফসিরকার সুদ্দি রহমতুল্লাহ আলাইহি ও তাফসির হযরত আব্দুল্লাহ ইবনে, কিচ্ছু লাগবে না, তুমি জাস্ট এই আয়াতটা মনে রাখবা, এই আয়াতটা জাস্ট একটু মনে রাখো, মুখস্থ করতে হবে না, জাস্ট মনে রাখবা ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, এইরকম যদি কোনো আয়াত আসে তাহলে তুমি লিখবা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেন, মানে এটা দেখে দেখে লিখবা, বলবা যে নাজিল করেন। তখন মুনাফিকগণ বলতে শুরু করলো আল্লাহ মহান এবং সূচ্য, আল্লাহ তাআলার জন্য এমন ক্ষুদ্র বস্তুর উদাহরণ উপস্থাপনা করা শুভনীয় নয়। মুনাফিকদের কথা মানে এইটাই একটা কথা জাস্ট মাথা রাখবা যে মুনাফিকদের কথা বলার ক্ষেত্রে যে তারা যে বিভিন্ন সময় বিভিন্ন রকম মানে উপমা দেয়, বিভিন্ন রকম উদাহরণ দেয়। সো এটাই বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এমন ক্ষুদ্র বস্তুর উদাহরণ, যে তারা মনে করে যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় ওইটার মতো, তো এমন ক্ষুদ্র বস্তুর উদাহরণ আল্লাহর জন্য শুভনীয় নয়। এবং এই মুনাফিকদের এই কথাকে মানে প্রত্যাখ্যান করার জন্য, খণ্ডন করার জন্য, ডিবেট করার জন্য, বিতর্ক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মশা মাছির উদাহরণ প্রদান করতে লজ্জাবোধ করেন না, মানে এই জিনিসটা আর কি, বুঝতে পারছো? মানে তারা যেহেতু ছোট 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 বিষয় দ্বারা উপমা দিতে পছন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ওইরকম মানে মুনাফিকরা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, এই যে দেখো মশা মাছির উদাহরণ প্রদান করতে তিনিও কি করেন, লজ্জাবোধ করেন না। সো জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, এইগুলো লাগবে না, জাস্ট এই জিনিসটা রাখো যে এই আয়াত আসলে কি লিখবা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে, মুনাফিকগণ যখন আল্লাহ মহান এবং সূচ্য এবং আল্লাহর সাথে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু দ্বারা তারা উপমা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে মশা মাছির উদাহরণ প্রদান করতে লজ্জাবোধ করেন না। শেষ, এতটুকু পর্যন্ত জাস্ট মনে রাখবা। আচ্ছা, এখন আরেকটা জিনিস, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের পরীক্ষা আসার মতো 100% লাগতেছে যদি আসে আর কি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আচ্ছা, এটা প্রথম আয়াত যেটা আমরা এই রুকুর প্রথম আয়াতটা পড়ছি, মানে হচ্ছে হে মানব জাতিরা তোমরা ইবাদত করো তোমাদের রবের,
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবাদতের প্রতি সকল মানুষকে আহ্বান জানানো হয়েছে। এরপর হচ্ছে আহ্বানের সাথে সাথে একটা দলিলও পেশ করা হয়েছে, যাতে সামান্য ব্যক্তিও একটু চিন্তা করলেই তাওহীদের প্রতি মানে আল্লাহর প্রতি স্বীকৃতি প্রদান করতে পারে। মানে এইটা জাস্ট তুমি অর্থটা পারলেই কিন্তু তুমি এটা পারতেছো, বুঝতে পারছো? এবং এই আয়াতের সারমর্ম কি, মানে এই আয়াতটা দিলেই কি লিখতে হবে, যে সত্তার ইবাদতের জন্য জানানো হয়েছে তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। মানে এইটাই হচ্ছে মূল কথা। মানে এই আয়াত দিলেই তোমরা কি লিখবা, যে এইখানে একটু অনুবাদ লিখে তোমরা কি লিখবা, যে হচ্ছে যে মানে যে সত্তার যে মানে বা হচ্ছে জিনার বা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য আহ্বান জানানো হয়েছে, তিনি ব্যতীত অন্য কাউকে আন্দাদা মানে সমকক্ষ না তৈরি করার জন্য। শেষ, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন আরেকটা দেখো, এই যে দেখো ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা চ্যালেঞ্জ দিয়েছেন। মানে প্রথমে সুন্দর করে লিখবা, যে এখানে তো একটা আয়াত দিয়ে দিবে, তোমাদেরকে তো এরকম ডট ডট দিবে না, বুঝতে পারছো? এইরকম তো তোমাদেরকে ডট ডট দিবে না, জাস্ট হচ্ছে এইরকম দিয়ে দিবে, দিয়ে বলবে এটার ব্যাখ্যা লিখো। তো তুমি এটা কোথায় পাবা? এটা কিন্তু আবার আয়াতের মধ্যে থাকবে, ওই যে আয়াতের অনুবাদ লিখতে বলবে, ওই আয়াতের মধ্যে কিন্তু পূর্ণভাবে লেখা থাকবে। তখন তুমি এটা ফলো করবা, ফলো করে আগে আয়াতটার অনুবাদ লিখবা, পরে লিখার পরে এটার একটা অনুবাদ সুন্দর মতো লিখবা, যে আয়াতে বলা হয়েছে যে দেখো, তোমরা যদি আমার এই কিতাব সম্পর্কে বিন্দু মাত্র সন্দেহের মধ্যে থাকো, তা আমার উপর নাজিল, বান্দার উপর নাজিল করেছি। মানে মানে তোমরা যদি কোনো সন্দেহ পোষণ করো আর কি, যে তোমরা কুরআন নিয়ে সন্দেহ পোষণ করতেছো, তাহলে ওকে, নিজেই তাহলে একটা রচনা করো, এবং মানে তোমরা তোমাদের সাক্ষ্য যারা আছে, তোমাদের সাক্ষী স্বরূপ তোমাদের সাথে সবাইকে ডাকতে পারো আল্লাহকে ছাড়া। মানে এই জিনিসটাই এই কথার মধ্যে বর্ণনা করেছে। মানে আয়াতের অর্থটা বুঝতে পারলে কিন্তু তোমার হয়ে যায় ভাই, বুঝছো? সো এখানের মধ্যে আর কারো কোনো তাফসির মুফাসসির এদের কোনো নাম লাগানোর দরকার নেই, জাস্ট এতটুকু। এরপর দেখো একটা টিকা আমাদেরকে একটা জানতে হবে, এটা থেকে পরীক্ষা আসবে তোমাদের, যে আল জান্নাত, জান্নাত শব্দটি এক বচন, আল জান্নাহ, ওকে, শব্দটি এক বচন, বহু বচন হচ্ছে আল জিনানু, বুঝতে পারছো? সো এর অর্থ হচ্ছে উদ্যান, বেহেস্ত। আরবগণ খুব ঘন ছায়াদানকারী খেজুর বা অন্যান্য গাছের বাগানকে জান্নাত বলে। তোমাদের আসতে পারে যে মানে ওই যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বলবে জান্নাত বলতে কি বুঝো, তো তুমি জান্নাত বলতে কি বুঝো, আবার এইরকম লিখবা যে জান্নাত শব্দটি এক বচন এবং এটার অর্থ উদ্যান বা বেহেস্ত। আরবগণ খুব ঘন ছায়াদানকারী খেজুর ও অন্যান্য গাছের বাগানকে জান্নাত বলে। আচ্ছা, এর অপর অর্থ হচ্ছে আসসাতার, এর অর্থ কোনো কিছু ঢাকা। আমরা বলি না সতর ঢাকা, সতর ঢাকা মানে কোনো কিছু আবৃত করা। আর গাছপালা লতা পাতা যেহেতু একটা স্থানকে ঘিরে ফেলে, ঢেকে ফেলে, এর জন্য একে জান্নাত বলা হয়। শেষ, বুঝতে পারছো? আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জান্নাতের স্তরগুলো মনে রাখা, বুঝতে পারছো? এটা থেকে পরীক্ষা আসবে। এই যে দেখো, যদি আসে আর কি, জান্নাতের স্তর, জান্নাতের স্তর কয়টা, এগুলো মাথায় রাখতে হবে। 8টা নাম ভালো করে লেখো, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, দারুল মাকাম, দারুল কারার, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদম, দারুল খুলদ, দারুস সালাম। তোমাদের বেশিরভাগ নামই তো দেখছি এখানের মধ্যে আছে, আমাদের গ্রুপেও দেখছি। জান্নাতুল ফিরদাউস ওকে আছে, জান্নাতুল মাওয়া আছে, এরপর দেখো জান্নাতুল নাঈম আছে, জান্নাতুল আদন, আদন আসনি কেউ, আদন থাকলে ওকে। আর দারুল তো নাম দিয়ে দেয় না, দার মানে কি, দার মানে হচ্ছে ঘর, বাইত যেটাকে আমরা বলি। তো দেখো, তো এটা নামগুলো মুখস্থ রাখবে, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, এরপরে দারুল মাকাম, দারুল কারার, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, দারুল খুলদ, দারুস সালাম। বুঝতে পারছো? সো এই 8টা স্তর মাথা রাখতে হবে, মনে রাখতে হবে যে জান্নাতের স্তর কয়টা, 8টা। তো এই আয়াত থেকে আমরা কি শিখলাম? আয়াতের থেকে এটা শিখলাম যে 1 নম্বর আয়াত থেকে যে দেখো, মহান স্রষ্টার প্রতি ইবাদতের নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং মানে অদ্বিতীয়, উনার সাথে কাউকে অংশীদার করা যাবে না। আল্লাহ তাআলা মানে আল কোরআনের সূরা সমূহ একটা সূরা উপস্থাপনা করে, মানে উনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিশ্বাসীদের সামনে। এরপর বেহেশতে অসংখ্য প্রকার ফলমূল থাকবে, সেখান থেকে ইচ্ছা মতো স্বাদ নেওয়া যাবে। এরপর আল্লাহ তাআলা মশা মাছি এগুলার মানে কি সুটম পোকামাকড় দ্বারা লজ্জাবোধ করেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব কমে না। যেমন মুনাফিকরা মানে যেমন বিভিন্ন রকম বলে না, আল আনকাবুত, আনকাবুত মানে কি মাকড়সা না, এরপর যে আন্নামাল, নামল মানে কি মৌমাছি, তো ওরা বলতো দেখ মৌমাছি ছোট একটা ফুটা, এরপর যে বাকারা গাবি, একটা গাবি দিয়ে উদান। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা এগুলো শ্রেষ্ঠত্ব কমতেছে এমন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের এবং মুশরিকদের পাথরের তৈরি দেবদেবীগুলো এইসব প্রাণীর চেয়েও দুর্বল অসার। মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে তারা মনে করতেছে যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনে হয় শ্রেষ্ঠত্ব কমে যাচ্ছে, আসলে এখানে শ্রেষ্ঠত্ব কমতেছে না, বরং আল্লাহ সুবহানাহু তারা যদি এরকম করে তাহলে আল্লাহ কি করেন, ওইগুলা দিয়ে উপমা দিয়ে থাকেন। সো আমাদের জীবন মরণের মালিক একমাত্র আল্লাহ তাআলা, এবং তিনি সব মানুষের কল্যাণের সৃষ্টি করছেন। এই হচ্ছে তোমার তৃতীয় রুকু, বুঝতে পারছো? আর এই হচ্ছে আমাদের মিশন 3-এর আমাদের কুরআন সূরা বাকারার এই আয়াতগুলা। তার মানে এখন হচ্ছে তুমি রিভাইজ দিছো তো আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে একটু চা দিবেন প্লিজ। আচ্ছা,
ওকে, আচ্ছা বুঝতে পারছো, তাইলে হচ্ছে কুরআন। তো কুরআন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো। হাদিস হচ্ছে দেখো 16 আর 19 নাম্বার হাদিসটা হচ্ছে ভাইয়া তোমাদেরকে জাস্ট যেগুলো দিলাম এইগুলো একটু পড়লেই হয়ে যাবে, তাই আমি হাদিসটা আর বুঝাচ্ছি না, কারণ কুরআনটা একটু ডিপ, তো কি পড়বা কি না পড়বা, বইয়ের কোন কোন লাইন আসে এটা আমি পড়ায় দিতে হয়। সো এর জন্য আমি আশা করি ইনশাল্লাহ তোমরা ওইরকম কি করতে পারবা, ভালো মতো দেখতে পারবা। ওই 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 বুঝছো নি রে, ওই বুঝছো নি? আচ্ছা আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো ইনবক্সে বলবা, আমি বুঝাই দিব যদি কোনো মিস্টেক, আর যদি ভাইয়ার ভুল টুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ওকে, এখন দেখো আরবি প্রথম বলতে ইংরেজি প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্র হাদিসটা তোমরা নিজেরাই পড়বা, মাত্র 2টা হাদিস আছে, আমি আর পড়াচ্ছি না। দেখো অন দ্য আফটারনুন কালকে আমরা দেখছি, নোন এজ দ্য ল্যান্ড আমরা কালকে দেখছি, আজকে আমরা রিপাবলিক অফ মালদ্বীপস। এখানে একটু গুরুত্বপূর্ণ ভাইয়া তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো পরীক্ষা আসবে, রিপাবলিক অফ মালদ্বীপস থেকে, যেখান থেকে পরীক্ষা আসবে। আচ্ছা একটু একজনে কল দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি একটু ক্লাসে আছি তো এর জন্য আর কি, ইনশাল্লাহ। ওকে, সো এখন দেখো ইংরেজি প্রথম পত্রের সিন প্যাসেজটা দেখো একটু, যে অন দ্য আফটারনুন নোন এজ দ্য ল্যান্ড দ্য রিপাবলিক অফ মালদ্বীপস। এখন এই দুইটা কালকে শেষ করছি, তোমরা দেখতে পারবা। দ্য রিপাবলিক অফ মালদ্বীপটা দেখো ভাইয়া তোমাদেরকে একটু সুন্দর করে বুঝাবো নি রে ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝান। এই যে দেখো চলে আসলাম, সুন্দর করে দেখো, একটু সুন্দর করে বুঝাইয়া দিব তোমাদেরকে। আচ্ছা আমি একটু এগুলো সরাই ফেলি, তাহলে ভালো হবে হয়তো না। আচ্ছা দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে অনেক কঠিন শব্দ আছে, একটু ফলো করতে হবে, ফলো না করলে কিন্তু পারবা না। দেখো দা রিপাবলিক মানে কি? প্রজাতন্ত্র। আমরা মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলো না, এই যে প্রজাতন্ত্র আমি এখানে ছোট ছোট করে লিখে রাখছি যেন তোমাদের মানে বুঝাতে সুবিধা হয়, প্লাস তোমরা একটু যেন দেখো, বুঝছো? আচ্ছা দেখো দা রিপাবলিক অফ মালদ্বীপস মানে মালদ্বীপের প্রজাতন্ত্র, মানে মালদ্বীপ একটা কি, মানে মালদ্বীপ প্রজাতন্ত্র। ইজ অ্যান আইল্যান্ড, এর অনেকে বলে আইসল্যান্ড না, এখানে আইল্যান্ড হবে। আইল্যান্ড মানে দ্বীপ, আইল্যান্ড কি, আইল্যান্ড অর্থ দ্বীপ, আইল্যান্ড অর্থ দ্বীপ। আচ্ছা কান্ট্রি ইন দ্য ইন্ডিয়ান, বা এটাকে কি বলো বল, তোমরা অনেকে বলো ইন্ডিয়ান ওসিয়ান, বড়া ইন্ডিয়ান ওসিয়ান না, এটা ইন্ডিয়ান ওশান, উচ্চারণগুলো ঠিক করো। ইন্ডিয়ান ওশান কি বলি, দেখো লিখে রাখছি ইন্ডিয়ান ওশান। আচ্ছা ইন্ডিয়ান ওশান মানে কি? ভারত মহাসাগর। আচ্ছা তার মানে বলা হচ্ছে মালদ্বীপ প্রজাতন্ত্র হলো ভারত মহাসাগরের একটা দ্বীপ দেশ। মালদ্বীপ প্রজাতন্ত্র হলো ভারত মহাদেশের একটা দ্বীপ দেশ, বুঝতে পারছো? আচ্ছা ইট হ্যাজ 1199, বুঝতে পারছো? 1199 আইল্যান্ড। আর এইটার উপদ্বীপ আছে, মানে এটা একটা দ্বীপ, কিন্তু এইটার আরো উপদ্বীপ আছে। কতটা? 1199টা। ওরে বাপরে। ডেট আর ক্লাস্টেরেট মানে হচ্ছে গুচ্ছবদ্ধ, মানে গুচ্ছ মানে একসাথে, বুঝতে পারছো? একসাথে মানে কয়েকটা, মানে এর কিরকম বুঝাই তোদেরকে, এই যে দেখ মনে করো একসাথে সবগুলা, বুঝতে পারছো? এই যে দেখো 1119টা উপদ্বীপ আছে যেগুলো গুচ্ছবদ্ধ ইন্টু 26 মেজর অ্যাটলস, মানে 26টা প্রাচীরের মাধ্যমে, মানে জাস্ট প্রাচীর আছে 26টা। প্রাচীর মানে কি? ওই যে দেখো না তুমি বড় বড় ওয়াল থাকে না, বড় বড় বিভক্ত করার ওয়াল থাকে, প্রাচীর আমরা বলি না দেয়ার, বলে বড় বড় প্রাচীর। তো এই যে প্রাচীর আগে মাত্র 26টা মেজর, মানে প্রধান প্রাচীর আছে 26টা, আর এই 26টা মেজর প্রাচীর কি করতেছে? গুচ্ছ একসাথে ধরে রাখতেছে কয়টা উপদ্বীপকে? 1199টা উপদ্বীপকে। আর 1199টা উপদ্বীপ কিসের উপদ্বীপ? ভারত মহাসাগরে উপস্থিত আইল্যান্ড দেশ, সেটা হচ্ছে এই মালদ্বীপ, বুঝতে পারছো? রিপাবলিক অফ মালদ্বীপস। এইরকম পড়বা ইংলিশটা, তাহলে অনেক মজা লাগবে। আচ্ছা এখন দেখো এই যে প্রাচীরের ইংলিশ হচ্ছে অ্যাটলস। কি বলছি? বলো এটা কি বলবা? অ্যাটল কি উচ্চারণ? কি অ্যাটলস কি বলবা? টি কে ঠ দিয়ে উচ্চারণ করবা। টি তোমাদেরকে জাস্ট মনটা চাই আমি শিখাই শুধু। দেখো টি এর উচ্চারণ হবে ঠ এর মতো। কি বলবা? অ্যাটলস। দেখো উচ্চারণ করো কত সুন্দর লাগে। তোমরা বলো অ্যাটল, না ভাই অ্যাটল না, এটা হচ্ছে অ্যাটলস। অ্যাটল মানে হচ্ছে একটা প্রাচীর ইজ আ রিং শেপ, মানে এটা কি রিংয়ের মতো থাকে, একটা রিংয়ের মতো, মানে এইরকম গোল থাকে। আচ্ছা এরপরে কোরাল রিফ অর আ স্ট্রিং অফ ক্লোজলি স্পেসড কোরাল আইল্যান্ড। আচ্ছা দেখো এই যে কোরাল রিফ মানে কি? প্রাচীর। এই কোরাল রিফ মানে হচ্ছে প্রাচীর। এই যে আগে একটা কথা বলছি না, এই যে অ্যাটলস মানে প্রাচীর, এটা একটা সিনোনিম হিসেবে ব্যবহার করেছে যে কোরাল রিফ।
ও রিং শেপ, এটা একটা রিঙ্গের মতো থাকে, মানে সবগুলোকে নিয়ে একটা রিঙ্গের মতো থাকে, বুঝতে পারছো? এটাই বলতেছে যে করাল রিফ অর আ স্ট্রিং, বা হচ্ছে এক সুতে বাঁধা, মানে এক সুতে বাঁধা, যেমন হচ্ছে সুতা দিয়ে আমরা বাঁধি না, যেমন এটা লম্বা সুতা যদি আমরা এরকম গুল করে দিই, দেখো এক সুতা দিয়ে বাঁধা, দেখছো এক সুতা দিয়ে বাঁধা। তো এটাই বলতেছে আ স্ট্রিং অফ ক্লোজলি স্পেসড কোরাল আইল্যান্ড, মানে সবগুলো কাছাকাছি এরকম সুন্দর করে একটা দ্বীপ বাঁধা। তো ওইটার মধ্যখানে কি মালদ্বীপ, দেখছো না তোমরা এরকম? আমি কি সব কিছু শিখাই দিতে হবে নাকি? তোমরা বুঝতে হবে, জানতে হবে। তো দেখো, যদি না বুঝো ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখে এসো, 5-10 মিনিটের একটা রিভিউ দেখলেই হয়ে যাবে, বুঝতে পারবা মালদ্বীপ কিরকম। আচ্ছা, সো এইগুলো আগে একটু শব্দগুলো বুঝো, নয়তো ভাই পরীক্ষাতে তুমি গিয়ে পারবা না, এগুলো একটু লিখে নাও, বুঝছো? বইয়ের মধ্যে পারলে লিখে নাও। এরপরে দেখো দ্য ন্যাচারাল কোরাল রিফ, মানে এই সবগুলো প্রাচীরের মধ্যে বা সবগুলো দ্বীপের মধ্যে কিছু কিছু আছে প্রাকৃতিকের জন্য, মানে প্রাকৃতিক সৌন্দর্যের দিকে অনেক এগিয়ে। সো ন্যাচারাল কোরাল রিফ বা মানে প্রাকৃতিক যেগুলা প্রাচীর আছে, মানে প্রাকৃতিক বড় বড় যেগুলা দ্বীপের মতো আছে, এগুলাকে বলা হচ্ছে অফ দ্য মালদ্বীপস আর সারাউন্ডেড। সারাউন্ডেড মানে হচ্ছে বেষ্টিত, মানে সবগুলা বেষ্টন করা, এরকম সবগুলো কি বেষ্টন করা বাই দ্য সি অল অ্যারাউন্ড, দেখছো একদম গুল আকারে, একদম গুল আকারে সি অল এর মানে পুরো সমুদ্রের গুল আকারে সবগুলো একসাথে বাঁধা, মনে করো এখানে একটা, 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 এইরকম, বুঝতে পারছো? এরকম সব সূত্রে বাঁধা। অ্যান্ড স্ট্যান্ড আউট, স্ট্যান্ড আউট মানে অবস্থিত, স্ট্যান্ড আউট মানে অবস্থিত, স্ট্যান্ড আউট এজ আ ফেয়ার, মানে মুক্ত দানার মতো। মুক্ত দানা কিরকম, যেমন তসবির দানা যেরকম গুল করো, যেমন তসবি তাসবি 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 তাসবির দানা যেরকম মুক্ত দানাকে গুল করো, মুক্ত দানার মতো ইন ইন্ডিয়ান ওশান। আর সেটা কোথায় অবস্থিত? এই ইন্ডিয়ান ওশানের মধ্যে, ভারত মহাসাগরের মধ্যে। বুঝতে পারছো কিনা ভাই? তোরা যদি সিনগুলো পড়তে পারোস, আমি মনে করি অনেকটা তুই পরীক্ষার মধ্যে এগিয়ে থাকবি, আর সিনগুলো বুঝলেই ভাই তুই আনসার করতে পারবি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাইয়া আপনি আমাদের অ্যাডমিন প্ল্যানে নক করুন, এখানে কল করবেন না। আচ্ছা, আসসালামু আলাইকুম। কল দিয়ে একদম মরে যেতেছে ভাই। আচ্ছা, সো আসলে আমাদের একটা হেল্পলাইন নাম্বার থাকলে ভালো হবে ভাই, আমি আর এসব নিতে পারতেছি না চাপগুলা। এখন হেল্পলাইন নাম্বারের জন্য একজনকে খুঁজবো যে শুধু কল রিসিভ করবে। একটা হেল্পলাইন নাম্বার থাকলে আমাদের জন্য ভালো হবে, নয়তো এই যে ক্লাস টাসের সময় কল টোল আইসা একদম মাথার মেজাজ টেজাজ গরম করে দেয়। বুঝতে পারছো কিনা? আশা করছি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো। ভাই মজার খেলা তো সামনে, একটু জাস্ট অপেক্ষা কর। মজার খেলা সামনে, একটু অপেক্ষা করতে হবে, জাস্ট একটু অপেক্ষা করো। আচ্ছা, সো এখন দেখো ভাইয়া, আমি তোমাদেরকে বলি, তার মানে এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম যে এখান থেকে কি বুঝলাম, যে মালদ্বীপ প্রজাতন্ত্র হচ্ছে ভারত উপমহাসাগরের মধ্যে একটা দ্বীপ, আর সবগুলার মধ্যে কতটা আছে, একটা উপদ্বীপ আছে কতটা, 1199টা। কয়টা প্রাচীর দিয়ে বাঁধা? 26টা প্রাচীর দিয়ে বাঁধা। কি রকম বাঁধা? মুক্তদানার মতো গুল আকারে, একদম এইরকম গুল হিসেবে বাঁধা। বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত আমরা মানে এখন বুঝতে পারলাম। আচ্ছা, এখন বলতেছে দ্য মালদ্বীপস ইজ দ্য 8th স্মলেস্ট কান্ট্রি, মানে মালদ্বীপ হচ্ছে 8 মানে হচ্ছে অষ্টম, 8 মানে কি অষ্টম, মানে অষ্টম স্মলেস্ট কান্ট্রি, মানে অষ্টম ছোট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, একটা দেশের মধ্যে, উইথ এন এরিয়া অফ অনলি 300 স্কোয়ার কিলোমিটার, মানে এর মানে যে আয়তনটা কত, 300 বর্গ কিলোমিটার, মাত্র 300 বর্গ কিলোমিটার। আর এই 300 বর্গ কিলোমিটার হওয়ার কারণে এটা পুরো বিশ্বের মধ্যে কততম দেশ? অষ্টম দেশ। আচ্ছা, ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন দ্য টার্মস অফ পপুলেশন অ্যান্ড সাইজ, এবং এটা হচ্ছে তোমার এশিয়ান, দেখো স্মলেস্ট, এই আমি তোমাদেরকে বলতেছি, এটা বলো তো ভয়েস চেঞ্জের মধ্যে কাজে লাগবে। স্মলেস্ট কিসের ডিগ্রি বলো? সুপারলেটিভ না কম্পারেটিভ না পজিটিভ? পজিটিভ কোম্পানি সুপারলেটিভ। আমরা বলি না বেস্ট বেস্ট বেস্ট, দেখবা স্মল স্মল আর স্মলেস্ট। তো দেখো স্মলেস্ট মানে কি, মানে সবচেয়ে ছোট। ইট ইজ দ্য স্মলেস্ট মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট এশিয়ান কান্ট্রি, মানে এশিয়ান দেশের মধ্যে ইন টার্মস অফ পপুলেশন। কোন দিক থেকে ছোট? পপুলেশন মানে জনগণের দিক থেকে কম, এন্ড সাইজ এবং সাইজের দিক থেকে কম। পপুলেশনও কম, সাইজ হচ্ছে মাত্র 300 বর্গ কিলোমিটার, এর জন্য এটা সবচেয়ে ছোট। বুঝতে পারছো ভাই? আমি আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারিছো। দেখো, পিপল হ্যাভ বিন লিভিং অন দ্য আইল্যান্ড অফ মালদ্বীপস অফ নিয়ারলি 3000 ইয়ার। আচ্ছা, যতদূর মনে হয় মানুষজন 3000 বছরের মতো সময় এই মালদ্বীপের কি করতেছে, দ্বীপগুলোকে বসবাস করতে, মানে যতদূর। আচ্ছা, পিপল হ্যাভ বিন লিভিং অন দ্য আইল্যান্ড, এই দ্বীপের মধ্যে পিপল লিভিং মানে বাস করতেছে, অফ দ্য মালদ্বীপের মধ্যে ফর নিয়ারলি মানে কাছাকাছি, মানে প্রায় 3000 বছর ধরে। মানে এটা একটা দ্বীপ ভাই, মানে পানির উপর কি উঠছে, মানে পানির উপর ভেসে উঠছে, তার মানে একটা দ্বীপ, আগে ছিল না। সো এর জন্য হচ্ছে 3000 বছরের মতো হবে এখানে মানুষ বসবাস করতেছে। আচ্ছা, দে সেট সেইল from different parts of the world, Asia, Arabian, Europe and America to come to these islands.
বুঝতে পারছো? একটু ভালো করে বুঝো। আচ্ছা, তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত, এটা এটা বলতে দে সেট সেল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ, পার্টস মানে অংশ বা প্রান্ত, পার্টস মানে কি প্রান্ত বা বিভিন্ন অংশ। তো বলতেছে দেশের বিভিন্ন অংশ, যেমন এশিয়া, এরাবিয়ান, এরপর যে আর মানে মানে যেটাকে সৌদি আরবিয়া বলি আর কি আমরা, এরপরে বলতেছে ইউরোপ, ওকে, এরপরে বলতেছে দেখো, এরপরে বলতেছে ইউরোপ অ্যান্ড আমেরিকা টু কাম টু দিস আইল্যান্ড। আচ্ছা, বলতেছে যে এশিয়া, আরব, ইউরোপ বা আমেরিকা থেকে কি করে এই দ্বীপগুলোতে আসা মানে যাত্রা মানে আসা শুরু করছিল আর কি। মানে এই 3000 বছর ধরে মানুষ কোথা থেকে আসছে, এইগুলা থেকে আসছে, যে এশিয়া, এরাবিয়ান, ইউরোপ, আমেরিকা থেকে আসছে এই দিস আইল্যান্ড, এই উপদ্বীপগুলোর মধ্যে। এই যে 1199টা উপদ্বীপ বললাম, এগুলাতে আসা বসবাস করা শুরু করছে। দ্য আর্লিস্ট মানে কি বলছে এটা, সেটলার্স অফ দ্য মালদ্বীপস ওয়ার প্রবাবলি ফ্রম সাউদার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা হু কেম টু দিস আইল্যান্ড ইন দ্য 4th and 5th সেঞ্চুরি বিসি। এটা বলতেছে হচ্ছে যে সম্ভবত মালদ্বীপের আদি বাসিন্দারা দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার, যারা এই দ্বীপ সময় খ্রিস্টপূর্ব প্রায় 4th-5th শতাব্দী আসছে। মানে এখানে ধরা হচ্ছে যে সম্ভবত, যে দেখো মানে সম্ভবত দ্য মালদ্বীপস ওয়ার প্রবাবলি মানে সম্ভবত ফ্রম দ্য সাউদার্ন ইন্ডিয়া মানে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা থেকে মানে মানুষজন কি করছে, আসা শুরু করছে, কেম টু দিস আইল্যান্ড। এইখন আসে খেলাটা খেলবো এখন আমি, রিয়াদ ভাইয়া খেলা খেলবে এখন তোদেরকে নিয়া। ভাই বল বিসি মানে কি, ভাই বল এডি মানে কি। এখন আসছো কে ভাইয়া? পারি না। ওকে, তুমি তো পারো না, এটা আমিও জানি, তুমি পারো না বলেই আমি শিখাতে আসছি। দেখো ভাইয়া, বিসি এডি এগুলো সারা জীবন তুমি পড়বা। বিসি এডি, বিসি, আরে ভাই বিসিবি, এটা কি বিসিবি না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড না রে ভাই, এটা বিসি আর এটা এডি। হোয়াট দ্য মিনিংস অফ বিসি এন্ড হোয়াট দ্য মিনিংস অফ এডি। নাও টাইম আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি বিসি মানে কি এবং এডি মানে কি। এটা কোথায় পাইলাম আমরা? দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, এই প্যাসেজের মধ্যে। চলো ভাইয়া, তোমাদের জন্য আমি সুন্দর করে লিখে রেখেছি। বিসি মিনস বিফোর মানে খ্রিস্ট, বিফোর খ্রিস্ট, বি বিফোর, সি খ্রিস্ট, বিসি বিফোর খ্রিস্ট, বিসি বিফোর খ্রিস্ট। এডি মিনস অ্যানোডোমিনি, অ্যানোডোমিনি মানে কি? অ্যানোডোমিনি মানে হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, কি ল্যাটিন ওয়ার্ড। এডি মানে কি? অ্যানোডোমিনি, এ আনো, ডি ডোমিনি, এডি মিনস আনোডোমিনি। আনোডোমিনি কোন শব্দ? ল্যাটিন শব্দ। বিসি মিনস বিফোর খ্রিস্ট, বিফোর খ্রিস্ট কোন শব্দ? দেখাই যাচ্ছে বিফোর খ্রিস্ট, এগুলা ইংলিশ, সো এটা ইংরেজি শব্দ। আচ্ছা, এখন আসো ভাইয়া আমার সাথে, যে ভাই আপনি জপতেছেন বিসি মানে বিফোর খ্রিস্ট, এডি মানে অ্যানোডোমিনি, আমার মাথাটা খাইয়া ফেলবেন নাকি? না ভাই, খাইতেছি নাই। বিফোর খ্রিস্ট মানে হচ্ছে ভাই খ্রিস্টপূর্ব, বিফোর খ্রিস্ট মানে কি? খ্রিস্টপূর্ব। এই যে বিসি মিনস খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মের পূর্বে। আমরা অনেক মানে এই যে এগুলা ধরা হয়, তোমরা দেখবা যারা মানে বাহিরের যখন যারা মানে আমি কি বলি, মাথায় তো আর একসাথে ভাই তত্ত্বগুলো আসে না, আস্তে আস্তে আসে। সো দেখো, এটাকে বলা হয় যে যীশু খ্রিস্ট বলি না আমরা, যীশু খ্রিস্ট। এই যীশু খ্রিস্টের জন্মের পূর্বে যদি কোনো কিছু হয়ে থাকে সেটাকে বলি আমরা বিসি। আর যীশু খ্রিস্টের জন্মের পরে যদি কোনো কিছু হয় তাহলে সেটাকে বলি আমরা এডি। এডি মিনস এনিডুমিনি, ল্যাটিন ওয়ার্ড। এখন ভাইয়া তোমাদেরকে আরেকটা তথ্য দিই, বর্তমান একাডেমিক লেভেলে, বর্তমান আধুনিকায়ন, বর্তমান সমাজে যদি তুমি পাঠ্যক্রম যদি তুমি ভালোভাবে বুঝতে চাও তাহলে বিসি এডি ধরা হয় না। কারণ কি ভাইয়া? দেখো, ইসলামের মধ্যে যখন আইসা আমরা বলি বিসি মানে বিফোর খ্রিস্ট, এডি মিন এডোমিনি, তাহলে আমাদের শিক্ষা কি যীশু খ্রিস্ট? না, আমাদের শিক্ষা যীশু খ্রিস্ট না। তাহলে আমরা কি বলবো? আমরা আধুনিকায়ন ভাবে এই বিসি কে বলবো আমরা বিসিই। কি? বিসিই, 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 বিসি, বিসিই। বিসির বদলা কি বলবো? বিসিই। কেন বলবো? কারণ বিফোর কমন ইরা, কমন ইরা। এখন ইরা বাই কোনো মেয়ের নাম না, আমি যেটা বলতে চাচ্ছি বিফোর কমন ইরা। এখন বিফোর কমন ইরা মানে কি? বিফোর কমন ইরা মানে বিসিকেই বোঝাচ্ছে, মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। কিন্তু কেন আমরা বিসি বললাম না? কারণ ভাই এখানে ধর্ম নিরপেক্ষতার পথে একটা পথে চলে যায়। যেমন ধর্মকে অনেকেই আছে সম্মান জানানোর ক্ষেত্রে, যেন আমাদের এক একজন ধর্ম মানে এক এক রকম, যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। তো তুমি কি একটা ধর্মকে তুমি কি মানে তুমি মানে কি করতে পারবা? হেট করতে পারবা? মানে তাদেরকে কি আক্রমণাত্মক বলতে পারবা? না, সেই সুযোগ তোমার নাই। সো আমরা সব ধর্মই যেন ইউজ করতে পারি। সো আধুনিক ডিকশনারিতে বলা হয় বিসির বদলা বিসিই, বিসির বদলা কি বলা হয়? বিসি। কিন্তু এই বিসি দ্বারা কি বোঝায়? বিফোর কমন ইরা। কি এটা মানে? কি মানে ওই যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। তো তুমি যদি এমনিতে বলতা বিসি বিসি, তাহলে তুমি ইসলামিক দিক থেকে কিভাবে তুমি বিসি বলতে পারো যে বিফোর খ্রিস্ট? তাহলে তো তোমার ইসলামের মধ্যেই তোমার মানে তোমার ধর্মের মধ্যেই তো তাহলে তোমার কনফিউশন আছে। সো এর জন্য ভাইয়া এই বিসি না বলে আমরা বলবো বিসিই মানে বিফোর কমন ইরা। আর এডির বদলা কি বলবো? মানে এডি কি বলছিলাম? এনোডোমিনি, মানে যীশু খ্রিস্টের জন্মের পরের সময়কে বোঝানো হয়। তো এটা এডিকে না বলে আমরা বলবো সিই। সিই মানে হচ্ছে কমন ইরা। এখন বলবা ভাইয়া তাহলে এই বিসিই এবং
সিই এগুলার ব্যবহার কি কোথাও আছে? হ্যাঁ আছে। এটা কোথায় আছে? আধুনিক ডিকশনারি এবং আধুনিক একাডেমিক লেভেলের মধ্যে তুমি এগুলো খুঁজে পাবা। কিন্তু আমরা গতানুগতিকভাবে এই যে আগের বইগুলোতে আমরা স্বাভাবিকভাবে পাই বিসি এডি। বিসি মানে বিফোর ক্রিস্ট, এডি মিনস এনোডোমিনি, তাহলে মানে বিসি মানে কি? খ্রিস্টপূর্ব। বিসি মানে কি? খ্রিস্টপূর্ব। আর এডি মিনস খ্রিস্টর পরে, মানে যীশু খ্রিস্টের জন্মের পরের সময়কে বোঝানো হয়। বুঝতে পারছো? আর কিভাবে বুঝাবো ভাই? তার মানে এই দুইটা জিনিস কনফিউশন তোমরা ভাঙ্গো, তাহলে তোমরা ইজিলি তোমরা বুঝতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে আমরা এখন যদি বলে যে দেখো দিস আইল্যান্ড, দেখো প্রবাবলি সম্ভবত ফ্রম সাউদার্ন ইন্ডিয়া, দেখো তুমি মানে আমার সাথে মিলাও, সাউদার্ন ইন্ডিয়া মানে দক্ষিণ ভারত এন্ড শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা হু কেম টু দিস, তাদের মধ্য থেকে এসেছিল ইন 4th and 5th সেঞ্চুরিজ বিচি। সেঞ্চুরি মানে কি বলো? সেঞ্চুরি মানে কি? এই তোমরা বলো না হাফ সেঞ্চুরি এবং ফুল সেঞ্চুরি। সেঞ্চুরি মানে কি? মানে সেঞ্চুরি মানে হচ্ছে 100, সেঞ্চুরি মানে কি 100, তার মানে 5 সেঞ্চুরি মানে 500। এখন বলছে বিসি, বিসি মিনস খ্রিস্টপূর্ব, তাহলে বলতে হবে 500 খ্রিস্টপূর্ব। দেখছো আমি কিরকম বুঝাইছি তোমাদেরকে? সো ভাই এইরকম পড়বি, পড়লে তাহলে সারা জীবন তুই ইংলিশের বস হয়ে যাবি। বুঝতে পারছো? এগুলো একদিনে 2 দিনে হওয়া যায় না, তুমি জাস্ট অনেক পড়তে হবে। বুঝতে পারছো? আশা করি ইনশাল্লাহ এতটুকু তুমি বুঝতে পারছো। আশা করি এতটুকু পর্যন্ত তোমার আর কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে বলতেছে ইন দ্য 12th সেঞ্চুরি এডি, মানে হচ্ছে এই যে মানে এর 1200 পরে, মানে যীশু খ্রিস্টের জন্মের পরেরটা বলতেছে, সেইলর ফ্রম ইস্ট আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা থেকে আসছে, আরব কান্ট্রিজ থেকে আসছে, কেম টু দ্য মালদ্বীপ। এজ এ রিজাল্ট মালদ্বীপ হু ওয়ার অরিজিনালি বুদ্ধিস্ট ওয়ার মানে বৌদ্ধরা আছে, কনভার্টেড টু সুন্নি ইসলাম মানে বৌদ্ধরা আসলো, আসার পরে কনভার্টেড মানে তারা ধর্ম স্থানান্তর করলো টু সুন্নি ইসলাম, মানে সুন্নিতে বা ইসলামের সুন্নিয়তের মধ্যে তারা ধর্ম ট্রান্সফার করলো ইন দ্য মিড মানে 12th সেঞ্চুরি, মানে হচ্ছে 12 শতাব্দীর মাঝামাঝি সময়ে তারা কি করলো? 12 শতাব্দী মানে 100 না, দেখো আমি বলি 1 শতাব্দী মানে কি 100, তার মানে 12 শতাব্দী মানে হচ্ছে 1200, তো ওই টাইমটাকেই বলা হয় ইন, মানে দেখো এই যে দেখো ইন 1344 ইবনে বতুতা এ ফেমাস আরব হিস্টোরিয়ান, তার মানে দেখো ইবনে বতুতাকে একজন বিখ্যাত আরব ঐতিহাসিক লেখক অ্যান্ড স্কলার এবং তিনি দার্শনিক, ট্রাভেলড অ্যারাউন্ড দ্য মালদ্বীপ, মালদ্বীপে তিনি কি করছেন? ভ্রমণ করছেন। এখন ভাই তুমি সারাটা প্যাসেজ পড়ো, দেখো রিয়াদ ভাই বুঝাই দিয়ে দিছে। বুঝতে পারছো? এখানে আর তেমন নাই, শেষ। এখন চলো আমরা একটু দেখি আমাদের এমসিকিউ কি আছে। এমসিকিউ দেখো, দ্য কান্ট্রি এজিউমড ইটস প্রেজেন্ট নেম, হেয়ার দ্য ওয়ার্ড এজিউম মিনস, দেখছো এই এজিউম মানে কি? তার মানে রিয়াদ ভাইয়ের ওই যে টেকনিক মানে কি? সিনোনিম। তো এটা তুমি একটু দেখে নিবা, উত্তরগুলো তো দেওয়াই আছে আমার গ্রুপে। হোয়াট ডাজ এটল মিন, দেখছো এটল মানে কি? ওই যে প্রাচীর, বুঝতে পারছো? প্রাচীর। সো এই প্রাচীরের ইংলিশে মিন মানে সমার্থক। দেখো দ্য ন্যাচারাল কোরাল রিফস অফ দ্য মালদ্বীপস আর সারাউন্ডেড, এই যে দেখো ওশান রিভার্স পয়েন্ট না লোক, আরে ভাই ওশান, কারণ এটা একটা ওশান, ঠিক না? আচ্ছা দেখো দ্য এরিয়া অফ মালদ্বীপস ইজ অনলি, মালদ্বীপের এরিয়া কত? 300, তার মানে 300। বুঝতে পারছো কিনা? দেখো তুমি প্যাসেজ পড়ছো মানে সব কিছু পারা যাচ্ছ। এরপরে দেখো চলে আসলাম, আমি কোথায় আসলাম? এই যে দেখো প্রশ্নের মধ্যে ওয়ার্ড দিয়ে প্রশ্ন আছে, তার মানে এন অটল দিয়ে শুরু হবে, এরপর এন এটল, এটল মানে কি? প্যাসেজ দেওয়া আছে, জাস্ট এখানে বসাও। হু রুলড, হু মানে ব্যক্তি, তার মানে বলবা দ্য মালদ্বীপস ফ্রম 1887 টু 1965, হু রুলড মানে কে মানে রুল গুলা করেন, এখানে প্যাসেজ আছে, বলবা ইজ অমুক। বুঝতে পারছো? এরপর হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হিউম্যান হ্যাবিটেশন অফ দ্য মালদ্বীপস, হোয়াট ডু ইউ নো মানে তুমি কি জানো, অ্যাবাউট মানে তোমার একটা বিস্তারিত, তো তুমি বলবা যে আই নো, যেহেতু বলছে ইউ নো তাহলে বলবা আই নো অ্যাবাউট দ্য হিউম্যান হ্যাবিটেশন অফ দ্য মালদ্বীপস, লিখে এখানে তোমার প্যাসেজ থেকে এনে বসায় দিবা। এরপরে বলছে ফ্রম হোয়ার দ্য মানে আর্লিস্ট সেল্টার কেম টু দ্য মালদ্বীপস, ওই যে কোথা থেকে আসছে বলো, প্রথমে কোথা থেকে আসছিল, ওই যে প্রথমে কোথা থেকে আসছিল ভাই, এই যে এখানে তো আছে দেখ, প্রথমে কোথা থেকে আসছিল, এই যে দেখ সাউদার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, ফ্রম ফার্স্ট মানে দেখো এই যে প্রবাবলি ফ্রম সাউদার্ন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, এটাই হবে। ওকে, ফ্রম হয়ার, বুঝতে পারছো? তাহলে হয়ারটা আসলে যে মানে কোথা থেকে আসতেছে ওইখান থেকে, মানে ফ্রম ওইটা হবে। এরপর হয়ান ওয়াজ, হয়ান দ্বারা প্রশ্ন আছে, দেখো হয়ান একটা সময় আছে, দ্য ইসলামিক সালতানাত ফাইনালি অ্যাবলিশড ফ্রম দ্য মালদ্বীপ অ্যান্ড হাউ, তো এটা হয়ানের টাইমটাও আছে, তুমি জাস্ট ওই টাইমটা জাস্ট লিখে দিলেই হবে। এটাই হচ্ছে ভাই তোমার দ্য রিপাবলিক অফ মালদ্বীপের প্যাসেজ। বুঝতে পারছো? তার মানে ভাইয়া আমি তোমাদেরকে বলতে চাচ্ছি আজকের ক্লাস থেকে তুমি যতটুকু তথ্য পাচ্ছ, তুমি আরেকটা বান্ধবীকে চাইলেও তুমি জিজ্ঞেস করলে বলতে পারবে না, আরেকটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করলে বলতে পারবে না, বলবে ভাই আমি একটা শব্দই জানি না, বলতেছো বিসি আর এডি, কিন্তু তুমি কিন্তু জেনে গেছো।
বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে শর্ট নোট আবার মনে করায় দিব সহজে, যে বিসি মানে কি, এডি মানে কি, তোমরা সহজে ওইটা একটু লিখে রাখিও খাতার মধ্যে। এগুলো ভাই সারা জীবন কাজে লাগে, কারণ এগুলো পড়তে গেলেই আসে, পড়তে গেলে আসে। তো তুমি যদি বিসি মানে কি, এডি মানে কি না জানো, তাহলে তুমি অর্থ তুলবা কিরকম? এখন বিসি মানে বুঝতে পারছো যে খ্রিস্টপূর্বে, তাহলে তুমি বলতে পারতেছো যে ইন দ্য 4th and 5th সেঞ্চুরি বিডি, মানে মানে এই যে কি বলি আমরা, পঞ্চম শতাব্দীতে বা হচ্ছে চতুর্থ, মানে খ্রিস্টপূর্বের, বুঝতে পারছো? খ্রিস্টপূর্বের চতুর্থ শতাব্দী বা পঞ্চম শতাব্দী আমি এখানে বুঝতে পারতেছি। আর এডি মানে যে খ্রিস্টের পরে, জন্মের পরে, বুঝতে পারছো? সো এই জিনিসটাগুলো কিন্তু ভাইয়া বুঝতে হবে, তাহলে তুমি কিন্তু ইজিলি পারবা। সো এটাই হচ্ছে ভাইয়া আমাদের ইংলিশের আজকের প্যাসেজ 100%। আশা করি ইনশাল্লাহ তোমাদের কাছে ক্লিয়ার প্যাসেজগুলো। এই তো শেষ ভাই, আজকে 5টা প্যাসেজ বুঝে গেছি, দেখছো? আমরা 5টা প্যাসেজ শেষ করে ফেলছি, আর মাত্র 5টা প্যাসেজ দিব, 10টার মধ্যেই কমন চলে আসবে ইনশাআল্লাহ। সবাই বলো মনে মনে ইনশাআল্লাহ। সো এই হচ্ছে ভাইয়া, এই যে দেখো আমার সিন প্যাসেজের মধ্যে 3-এর মধ্যে অন দ্য আফটারনুনের কালকে শেষ করছে, আর আজকে রিপাবলিক অফ মালদ্বীপ শেষ করলাম। আচ্ছা এখন আসো তোমাদেরকে নিয়ে আমি একটু যাবো, দেখো আর কি আছে এখানে। বাংলা প্রথম কিন্তু ভাইয়া পরশু দিন থেকে দেখি, আল্লাহ চালে পরশু দিন থেকে ধরবো ইনশাআল্লাহ, বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয়। ওকে, বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় এগুলো পরশু দিন থেকে ধরবো। আস্তে আস্তে আমরা কৃষি শিক্ষা, ইতিহাস এগুলোতেও নিব, মিশনের সাথে আমরা তাল মিলে যাবো। আর সায়েন্সের জন্য আমরা যে সকালের টাইমটা রাখবো, ওই টাইমে তোমাদের সাথে হবে ভাইয়া সায়েন্সের, বুঝতে পারছো? তোমাদেরকে যে শিটগুলো দিচ্ছি ওই শিটগুলোই শেষ করতে থাকো ইনশাল্লাহ, এনাফ। আর এমসিকিউ তো কুরআন এমসিকিউ শিট দেওয়া আছে, ওইগুলো রিভাইজ দিবা। তার মানে এইটা ভাই তুমি পাইলা এই জিনিসটা। তো এখন আসো আমার সাথে, তোমাদের জন্য আজকের জন্য যে সারপ্রাইজটা টেকনিক, মানে তোমরা সামারি কিভাবে লিখবা। তোমাদের সামারি লিখতে হয় না? আচ্ছা তোমাদের সামারি লিখতে হয়, দেখি আমি সাজেশন। উফ কি কষ্ট রে, মাথা দিয়ে একদম আগুন উঠতেছে। হ্যাঁ দেখো, এই যে দেখো তোমরা আনসিন, এই যে দেখো আনসিন প্যাসেজের মধ্যে ইনফরমেশন ট্রান্সফার আছে, এটাও ভাইয়া টেকনিক শিখাই দিব। সামারি আছে, দেখ সামারি আছে, আনসিন প্যাসেজের মধ্যে সামারি থাকে। তো এই সামারি কিরকম লিখবা ভাইয়া তোমাদেরকে আজকে শিখাই দিচ্ছি। তোমরা এইরকমই লিখবা, এটা দিয়ে লিখবা, একদম আজীবন 100% মার্কস পাবা। 100% মানে কোনো কাটা দিবে না ইনশাল্লাহ, 100% মানে কোনো কাটা দিবে না। তুমি জীবনে আর সামারির জন্য কোনো প্যাসেজও পড়তে হবে না। দেখো আনসিন 10টা-20টা পরে গেলা কিন্তু কমন আসলো, তখন কি করবা? তোমরা এটা মুখস্থ করে নিবা, আমি এটা ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দিবা, আগে বুঝে চলো। চমক সামারি 10 মার্ক, চলো এই দেখি নেই নিনজা টেকনিক, সামারি লেখার টেকনিক। তোমরা এরকম পড়ো না? একটু পড়তেছি আর কি ভাই, একটু মজা করি। তোমরা এরকম পড়ো, দ্য লিডিং থিম অফ দিস প্যাসেজ ইজ ফোকাসড অন মেইনলি রিটেন অ্যাবাউট, অবভিয়াসলি ইট ইজ ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু হুইচ ক্যানট গো উইথাউট আওয়ার ডিপ অ্যাটেনশন। এরকম পড়ো না? এরকম আমরাও পড়ছি ভাই, এটা একটা পড়ার লাইন, ঠিক আছে, বাট একটু সুন্দর করে পড়তে হবে। দেখো আমরা সামারিকে দুইভাবে বিভক্ত করতে পারি, সামারিকে দুইভাবে। একটা হচ্ছে ভাইয়া পার্সোনাল, একটা কি পার্সোনাল সামারি, আর একটা কি বিষয়, কোনো একটা বিষয় দেওয়া থাকলে। একটা হচ্ছে পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তি, মানে কোনো মানে পার্সোনাল মানে হচ্ছে কোনো ব্যক্তি রিলেটেড আসলে, যেমন কাজী নজরুল ইসলাম দিয়ে দিল উসমান হাদি, ওকে, শহীদ বীর উসমান হাদি ভাইকে নিয়ে দিয়ে দিল রবীন্দ্রনাথ ঠাকুরকে, দিয়ে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দিয়ে দিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে। তাহলে তারা কি ব্যক্তি, তো ব্যক্তি রিলেটেড কোনটা, এই সামারিটা আসবে, একটু পরে আসতেছি। আর যদি কোনো বিষয়ের উপরে হয়, যেমন হচ্ছে এই যে দেখো মনে করো মালদ্বীপ একটা বিষয়ের উপরে আসলো, বা হচ্ছে মেহেরজান লিভস, মানে মেহেরজানেরও মানে মেহেরজান না সরি মেহেরজান তো একজন ব্যক্তি, মানে এই টাইপের যতটা তুমি বা হচ্ছে কালকেও যে প্যাসেজগুলো পড়লাম, মনে করো এই টাইপের, মানে কোনো ব্যক্তি ছাড়া যেগুলো হবে এগুলোর ক্ষেত্রে সামারি কিভাবে লিখবো। প্রথম লাইনই আমরা লিখবো যে তা আচ্ছা দেখো প্রথম লাইনটি কিরকম লিখবো, প্রথম লাইনটি লিখার নিয়ম, দ্য লিডিং থিম অফ দিস প্যাসেজেস, সুন্দর করে লিখবো, বানান ভুল করবা না, একদম বানান দেখে লিখতো, দেখে তো দ্য লিডিং থিম অফ দিস প্যাসেজ, যে প্যাসেজটা দেওয়া থাকবে বলবা দ্য লিডিং থিম অফ দিস প্যাসেজেস, এই প্যাসেজের মূল বিষয় হচ্ছে, প্যাসেজের বিষয় মানে একটা বিষয় থাকবে, যেমন মালদ্বীপের কথা বলছে, তাহলে বলবা দ্য লিডিং থিম অফ দিস প্যাসেজ ইজ মালদ্বীপস, বুঝতে পারবা, দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, বুঝতে পারছো কিনা? এইরকম লিখবা। যেমন এই যে দেখো, অথবা তোমার মনে করো রিয়াদ ভাইয়া এটা আমার ভালো লাগতেছে, আরেকটা দেন, ওকে লিখো দ্য প্যাসেজ ইজ ফোকাসড অন অ্যান্ড মেইনলি রিটেন অ্যাবাউট দ্য রিপাবলিক অফ মালদ্বীপ, মানে প্যাসেজের বিষয়টা লিখতে হবে, বুঝতে পারছো কিনা? এরপর দ্বিতীয় লাইন এটা মুখস্থ করে ফেলবা, লিখবা অবভিয়াসলি নিঃসন্দেহে ভাবে, ইট ইজ আ ফ্যাসিনেটিং, দেখো ভালো করে বানানগুলো খেয়াল করবা, ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু উইচ ক্যান নট গো উইথাউট আওয়ার ডিপ, বানান ভুল রাইকা যদি বলো রিয়াদ ভাই আমি এটা লিখছি মার্কস দেন, এটা ঠাস করে মারবো একদম থাবা, বুঝতে পারছো? বানান ঠিক রাখতে হবে,
বানান ঠিক না রাখলে কোনোদিনও মার্কস পাবা না। অবভিয়াসলি বানানগুলো ভালো করে দেখো, বারবার চিন্তা করো, এগুলো লাগে পারবা, কিন্তু তোমরা গিয়ে লিখতে গেলে বির জায়গা দিয়ে বি, ভির জায়গা দিয়ে দেবে বি, আই বাদ দিয়ে দিবা ও দিবা, মানে এরকম করো আর কি। অবভিয়াসলি দেখবা অনেকে এরকম লিখে ও বি, বি ও ইউএস শেষ, অবভিয়াসলি আই দেও না। তো এর জন্য বানান ভুল হইলে কিন্তু মার্কস কাটা দিয়ে দিবে, কারণ এটা সামারি, একদম কম লিখতে হয়, কিন্তু মার্কসগুলো অথেন্টিক, তুমি লিখলেই মার্কস। অবভিয়াসলি নিঃসন্দেহে ভাবে ইটস আ ফ্যাসিনেটিং, মানে এটা অনেক গুরুত্বপূর্ণ অ্যান্ড গ্রিপিং ইস্যু, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু উইচ ক্যান নট গো উইথআউট আওয়ার ডিপ অ্যাটেনশন, যেটার প্রতি ডিপ মনোযোগ মানে গভীর মনোযোগ না দিলেই নয়। এইটা একটা। এরপরে দেখো 3 নাম্বার 4 নাম্বার লাইন ভাইয়া, দুইটা প্যাসেজের মানে মানে এই 3 নাম্বার বা 4 নাম্বার লাইন বা এখানে দিছি আর কি একটা স্যাম্পল যে 3 নাম্বার 4 নাম্বার। এখন তোমার হাতের লেখা হইতে বড় হতে পারে, তোমার হাতের লেখা ছোট হতে পারে, তুমি মনে করো এই প্যাসেজের উপর অনেক কিছু লিখতে পারছো, মানে অনেক ধারণা আসতেছে, তো তুমি এখানে 3-4 লাইন না লিখে তুমি 1 লাইন 2 লাইন 3 লাইন বা 4 লাইন, মানে 4 লাইন লিখতে পারো নিচ থেকে, মানে নিচ থেকে 4 লাইন লিখবা। এখানে গেল 1 লাইন, এখানে গেল 1 লাইন, কয় লাইন 2 লাইন, এখানে আসলে 4 লাইন, 2 3 4 5 6 লাইন না। এরপরে তুমি লাস্টের নামটা দিয়ে দিবা, বুঝতে পারছো? লাস্টের এখানে একটা উদাহরণ দিয়েছিলাম যে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, মানে এটা একটা মনে করো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আসলো, মানে উনার তত্ত্বটা এরকম লিখতে হবে। মানে 3 নাম্বার 4 নাম্বার লাইন জাস্ট হচ্ছে তুমি তোমার কি বা হচ্ছে এই যে 4টা বা 5টা লাইন বললাম, এগুলো নিচ থেকে বানায়া লিখে দিবা হচ্ছে তুমি পেসেজ থেকে। এরপর হচ্ছে পঞ্চম লাইনটা কিরকম, পঞ্চম লাইনটা এখন যদি দেখো, যেমন মনে করো আমার প্যাসেজটা আছে ড্রাগ এডিকশন নিয়ে, কি নিয়ে? ড্রাগ এডিকশন মানে মাদকাসক্তি, বা হচ্ছে আসলো এনভায়রনমেন্ট পলিউশন, বা যেটাকে আমরা বলি পরিবেশ দূষণ, বা আসলো এয়ার পলিউশন বায়ু দূষণ, আসলো তোমার ওয়াটার পলিউশন পানি দূষণ, বা হচ্ছে তোমার আসলো ট্রাফিক জ্যাম মানে যানজট, আর এরপরে হচ্ছে আসলো তোমার ফুড অ্যাডাল্টারেশন মানে কি খাদ্য বেচাল। সো এগুলা কি নেগেটিভ না? তো নেগেটিভ হলে পজিটিভ দেওয়া যাবে না, নেগেটিভের জন্য নেগেটিভ। আর পজিটিভ যেমন তোমার আসলো মালদ্বীপ নিয়ে, এই যে আজকে যেটা বললাম এটা একটা পজিটিভ দিক, এখানে কোনো খারাপ দিক আছে নাই, তার মানে তুমি এইটা লিখবা যে পজিটিভ যদি পেসেজ হয়। তুমি আবার এটা লিখিও না যে পজিটিভ পেসেজ, আরে ভাই এটা তোমাকে জানানোর জন্য আমি লিখছি। উই হেয়ার লার্ন আ লট অফ থিংস বাই রিডিং দিস পেসেজ, আমরা এই পেসেজটা পরে অনেক কিছু শিখলাম অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, এবং আমাদের দৈনন্দিন জীবনে এটা কি করা দরকার, মানে অ্যাপ্লাই করা উচিত। আর যদি মনে করো নেগেটিভ হয় তাহলে এটা থেকে আমাদের বিরত থাকা দরকার, নাকি অ্যাপ্লাই করবা। এখন ড্রাগ এডিকশন আসলো, মাদকাসক্তি আসলো, বা খাদ্য বেদাল আসলো, এখন তুমি যদি গিয়ে দিয়ে দাও যে মাদকাসক্তি আমাদের জীবনে অ্যাপ্লাই করা দরকার, তোমাকে দিবে একদম ঠাস করে বাড়ি একটা টিচার, তোমাকে শুধু পাবে না আর কি কাছে, বুঝতে পারছো? সো এর জন্য নেগেটিভটা বুঝে দিতে হবে নেগেটিভ, তুমি বলবা উই শুড বি অ্যাওয়্যার অ্যাবাউট ইট, আমাদের উচিত এই সম্পর্কে সচেতন হওয়া, অ্যাওয়্যার মানে সচেতন হওয়া, অ্যাবাউট ইট এই সম্পর্কে, অ্যান্ড শুড টেক নেসেসারি স্টেপ টু কন্ট্রোল ইট, এবং এটাকে প্রতিরোধ করা আমাদের উচিত, বুঝতে পারছো? আচ্ছা, আর এখন বলবা রিয়াদ ভাই, ও ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া, পজিটিভও বুঝতেছি না নেগেটিভও বুঝতেছি না, মানে এটা কি বুঝতেছি না, তাহলে একটা শিখাই দেন, ওইটাই যেন শিখতে পারে। ভাইয়া তুমি এইটুক লিখবা, বলবা এট লাস্ট উই ক্যান সে, আমরা বলতে পারি দ্যাট যে দিস প্যাসেজ গিভস আস অ্যান ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ লার্নড আ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ, এই প্যাসেজ সম্পর্কে আমাদের অবশ্যই কি দরকার, কিছু শিখা দরকার, বা হচ্ছে কিছু মানে রিডিং পড়া, যেটাকে আমরা দেখছো ভাইয়া। এখন দেখো তোমাকে সামারির মধ্যে কেন মার্কস দিবে না আমাকে বলো, কেন মার্কস দিবে না তোমাকে? অবশ্যই মার্কস দিবে, কত সুন্দর করে লিখছি। আবার একটা কথা বলি ভাইয়া, তুমি একটা মনে রাখবা, তোমার খাতার পেজ এতটুক না, মনে করো এটা একটা খাতার পেজ, এখানে বললা অ্যান্সার দি দ্য কোয়েশ্চন নাম্বার এত, পরে দাগ দিলা, দিয়ে মনে করো খাতা এখান থেকে লিখে চলছো 1 2 3 4 5 6, এই 6 লাইনের মধ্যে শেষ করে দিবা, যেন খাতার পরবর্তী বাকি অংশটা যেন গ্যাপ থাকে, এটা মনে রাখবা, কিছু অংশ যেন গ্যাপ থাকে, বুঝতে পারছো? সামারির ক্ষেত্রে খাতার কিছু অংশ যেন গ্যাপ থাকে, ফুল পৃষ্ঠা পড়াতে যাইও না, ফুল পৃষ্ঠা পড়াতে গেলে আন্ডা পাবা, আন্ডা। কারণ সামারি মানে কি? সামারি মানে হচ্ছে সারমর্ম, সারাংশ, মানে 2-3টা বাক্যে মূল কথা ফুটে উঠবে, এইটা হচ্ছে সামারি। সো সামারির মধ্যে গ্যাপ থাকাটাই সৌন্দর্য, আর সৃজনশীলে গ্যাপ না দেওয়াটাই সৌন্দর্য, বুঝতে হবে দুইটার মর্মার্থ। সো এইটা হচ্ছে ভাইয়া তোমার এমনিতে পার্সোনাল ছাড়া, যদি এমনি কোনো বিষয় বা কোনো মানে কোনো এইরকম কিছুর উপরে হয়, আর যদি কোনো ব্যক্তি সম্পর্কে আসে, ওই যে একটু আগে উদাহরণ দিলাম, এখন আসলে কাজী নজরুল ইসলাম সম্পর্কে, আসলে মেহেরজান সম্পর্কে, আসলে তোমার মানে নোবেল বিজয়ী সম্পর্কে, আসলে তোমার উসমান হাদি ভাই সম্পর্কে, এইরকম যদি এদের সম্পর্কে আসলো, বা আসলে তোমার মনে করো আবু সাইদ বা হচ্ছে মুগ্ধ, তাদেরকে নিয়ে আসলো, তখন তুমি কিরকম পড়বা? তুমি বলতে হবে দিস প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, কার সম্পর্কে লিখছে, যে একটা প্যাসেজের মধ্যে তো ব্যক্তি হলে তো একজনের নাম থাকবে, ওই নামটা লিখবা, এরপরে লিখবা হি অথবা শি, মহিলা হলে শি, এরপর ছেলে হলে লিখবা হি ওয়াজ বর্ন, এখন সে তো আর বর্তমানে বেঁচে নাই, বেশিরভাগই তো বেঁচে থাকে না, দেখবা আগে সে মারা গেছে কিনা নাকি বর্তমানে বেঁচে আছে। যেমন এখন বললো যে ইদানিং আছে, যেমন আসলো তোমার কি
কি যেন বলতেছিলাম, ডক্টর ইউনুস। আচ্ছা, ডক্টর ইউনুস উনা সম্পর্কে আসলো। এখন ডক্টর ইউনুস কি বেঁচে আছে না বাইচা আছে? বাইচা আছে। এখন তুমি দিতে পারবা যে সে মারা গেছে না, বরং ওয়াজ। ওয়াজ কি জন্য হয়? সে জন্ম গ্রহণ করছে অনেক আগে, তার মানে এর জন্য ওয়াজ। হি অথবা শি ওয়াজ বর্ন ইন, তার মানে যে সালটা থাকবে বা যে সময়টা থাকবে ওই সময়টা কেন লিখবা। এরপরে পেসেজ থেকে দুইটি গুরুত্বপূর্ণ, মানে আগের মতো ওই যে এরকম বলছি 1 2 3 4 তিনটা বা চারটা বাক্য লিখবে সুন্দর করে। আবার ভাই তিনটা বা চারটা বাক্য লিখতে গিয়ে 1 2 3 4 5 6 একদম ধুমধারাক্কা ধুমাইয়া লিখে আবার 2 পৃষ্ঠা লিখে ভরাই ফেলছো ভাই, এটা জীবনে করবি না। এটা হলে মার্কস পাবি না। আমি বারবার বলে দিচ্ছি, কষ্ট করে বলে দিচ্ছি তোমাদেরকে, যে জিনিসগুলো এরকম করবা, এই ঠুনকো বিষয়গুলোর জন্যই তোমরা মার্কস মিস করে ফেলো। আর পরে আইসা বলো যে টিচার কেন মার্কস দেয় নাই। এরপরে শেষে গিয়ে তোমার যদি মৃত্যুশাল থাকে, যেমন ডক্টর ইউনুস কি মারা গেছে না, তার মানে তার মৃত্যুশাল থাকবে না। আর যদি কেউ মারা যায়, যেমন কাজী নজরুল ইসলাম মারা গেছে, তো তুমি বলতে হবে মানে হি হ্যাড ডাইড, ওকে, হি অথবা শি হ্যাড ডাইড, মানে সে মারা গেছে কত সালে, বা মৃত্যু স্থান এখানে লিখবা। এরপরে তোমরা কি করবা, শেষে গিয়ে এটা ফিনিশিং দিবা। এখানে যেরকম পজিটিভ নেগেটিভ দিছিলা, এখানে তো পজিটিভ নেগেটিভ দেওয়া যাবে না। তুমি বলবা ফ্রম দিস প্যাসেজ, এই প্যাসেজ থেকে উই ক্যান লার্ন, আমরা শিখতে পারলাম, এন্ড নো, জানতে পারলাম, মেনি থিংস, অনেক বিষয়, উইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ, যেখানে আমরা ভবিষ্যতেও কি করতে পারবো, অবশ্যই আমরা কি করতে পারবো, সেটার উপর ইস্তেকামাত বা দৃঢ়তা থাকতে পারবো। আচ্ছা, এখন কিছু কথা তোমাদের প্রতি, যে অযথা কথা বাড়াবে না। প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হবে সামারি, দেখছো? মানে প্যাসেজটা যদি তোমাদের একটা পৃষ্ঠা হয়, এক পুরো প্রশ্ন, এই 3 ভাগের 1 ভাগ, মানে 3 ভাগ, 1 ভাগ 2 ভাগ, মানে মাত্র এই এটুক পেজের এটুক হবে সামারি, আর বাকিগুলো ফাঁকা থাকবে, মানে ব্ল্যাঙ্ক থাকবে, একদম স্পেস থাকবে, খালি থাকবে। তো এর জন্যই বলছি অযথা কথা বাড়াবে না, সব লাইন হুবহু কপি করবে না। তোমাদের টার্গেট কি থাকে, যে প্রথম লাইন থেকে 1 লাইন, এরপর লাইন থেকে 1 লাইন, এরপর থেকে 1 লাইন, শেষ। এটা দিয়ে দেবো সামনে, না ভাই তো মাইল খাবি। তো এরকম করা যাবে না। জাস্ট হচ্ছে তোমাকে এখানে ভাইয়া যেরকম যদি ব্যক্তি হয় তাহলে এইগুলা থেকে মুখস্থ করে নাও, এরকম পড়বা। আর যদি এমনিতে হয় তাহলে এগুলো থেকে নেবো। এটা কি করবা, এটা প্রিন্ট করবা কালকে ইনশাল্লাহ। ওকে, আজকে ভাইয়া এই চমকটা দিয়ে দিব তোমাদেরকে। এগুলো কিন্তু ভাই বমের থেকে, বুঝতে পারছো? এগুলা কিন্তু অনলাইন, এই যে বমের লোগো মারা আছে। সো ভাইয়া তোমাদের জন্য এগুলা দেওয়া ইনশাআল্লাহ তাআলা। আর মনে রাখবা ভাইয়া তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসতেছি, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ, ইনশাআল্লাহ তাআলা অনেক বেশি চমক হতে পারবে। ভাইয়া দেখ, এইরকম যদি তুই আমার সাথে ক্লাস করস, দেখ ইংলিশ নিয়ে এখন মোটামুটি একটা মানে লাইনে চলে আসছি না। কালকে আমরা লেটার শিখছি, আজকে আমরা সামারি শিখছি, এমনকি প্যাসেজগুলো আমরা পরে শেষ করতেছি। প্রত্যেকটা প্যাসেজ আনসিনও আমরা দেখবো। এরপর হচ্ছে আমরা রিটার্ন পার্টের জন্য তোমাদেরকে এরকম দিয়ে দিব, এরকম বুঝায় তোমাদেরকে দিয়ে দিব। সো প্রত্যেকটা ক্লাস ভাইয়ের সাথে করতে হবে, তাহলেই তুমি কেবল কি করতে পারবা, জয় করতে পারবা, বিজয় করতে পারবা। যদি বিজয় করতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে, লেগে থাকতে হবে। সো এই হচ্ছে তোমাদের উদ্দেশ্যে আমার আজকের কথা, বুঝতে পারছো? এখন বলো কারো কোনো মানে কথা আছে কিনা, তোমাদের কথা কি রকম বলবো। আমি তো দেখো ঘাম ঝরতেছে, বুঝছো? ঠান্ডার সময় অনেক, এদিকে ঠান্ডা আছে একটু, বাট ঘাম ঝরতেছে, এগুলো অনেক কষ্ট। সো এর জন্য তোমাদেরকে আমি বারবার বলতেছি যে তোমরা কি করবা না, একটু মনোযোগী হও, অবশ্যই ভালো কিছু করতে পারবা। ওরে আল্লাহ, 42টা কল। আচ্ছা, আমি একটু তোমাদের দেখি কমেন্ট বক্স অফ করে দেওয়া যায় কিনা, খুলে দেবে। আচ্ছা, খুলে দিব না আজকে, তোমাদেরকে দেখে এখানে কে কে আছে। উপরে তো অনেকেই দেখা যাচ্ছে। ওকে, সো ওকে। আচ্ছা, কালকে একটা কথা বলি ভাইয়া, কালকে হচ্ছে আমি তোমাদেরকে রুটিন দিব, মানে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কি কি করবে একটা রুটিন দিব। আমি একটা রুটিনের জন্য কে কে রুটিন চাও এরকম বলবো, সবাই একটু মানে কি করবা জানাবা কার কার রুটিন লাগবে। ইনশাআল্লাহ কালকে আমি তোমাদেরকে রুটিন করে দিয়ে দিব, এই রুটিন হিসাবে পড়বা। আর সকালের ক্লাসগুলো আমরা শীঘ্রই দিচ্ছি। সকালের ক্লাসে বিশেষ করে আমরা ওই সাবজেক্টগুলো নেব, সায়েন্সের, গণিত, এগুলো। আর ইংলিশ তো আমরা মিশনের সাথে নিয়েই নিচ্ছি। সো এরকম ইংলিশ সেকেন্ড পেপারও ভাইয়া দিব, ইংলিশ সেকেন্ড পেপারের উপরও টেকনিক ভাই আনতেছি। এরপর ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ কালকে কিন্তু রাতেও বলছি ভাইয়া। সো এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নেই, কিন্তু পড়তে হবে ভাই, একটু পড়তে হবে। এখন রাত জেগেও রাত্রে 12টা 1টা পর্যন্ত পড়তে হবে, ঘুমাইয়া পড়তে হবে। যারা যারা বসে বসে এখন রিয়াদ ভাই ক্লাস করায় ফেলছে, শুয়ে যাচ্ছি, জীবনেও এ প্লাস পাবা না ভাই, এ প্লাস অনেক কষ্ট। আর আরেকটা কথা বলতেছি, যারা তোমাদের মধ্যে থেকে গোল্ডেন প্লাস পাবা, গোল্ডেন না বাদ দাও, গোল্ডেন এটা আনবো না, এ প্লাস, যারা এ প্লাস পাবা তোমাদের আমরা সংবর্ধনা করব, 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের বম টিমের সাথে তোমরা কাজ করার সুযোগ থাকবে। দেখো কতটা সারপ্রাইজ। এরকম কখনো ভাবতে পারতেছো যে আলিমে পড়বা কিন্তু বমের সাথে কাজ করবা, ইনকামও হবে, তোমার ভালো হবে। আরে ভাই টাকার লোভ দেখাচ্ছি না, একটু মানে নিজেকে এরকম মানে করতে হবে না যে হচ্ছে হ্যাঁ ভালো ভালো ইনফরমেশনগুলো এমনভাবে আমি ক্যাচ করবো যে ইনশাল্লাহ যেন আমিও আলিমে উঠে ভাইয়াদের সাথে কাজ করতে পারি। সো তুমিও পড়াবা, অনেক ভালো কিছু হবে। সো তোমাদেরকে আগেই বলে রেখে দিলাম যে যারা এ প্লাস পাবা, যারা এ প্লাস পাবা আমরা তাদেরকে ইনশাল্লাহ এরকম বরণ করব। সো অবশ্যই ওকে, ফিমেল যারা আসো ফিমেল গ্রুপে, মেল যারা আসো মেল গ্রুপে, চিন্তার কোনো কারণ নেই।
দেখা হচ্ছে বিজয়ে, সফলতার মঞ্চে। একটা কথা মাথা রাখবা, আমি কেন পরিশ্রম করি? কারণ আমার দিন শেষে একটাই নেশা যে আমার সফলতা পেতে হবে, আমার সাফল্য অর্জন করতে হবে। কোন সাফল্য? পুরো বাংলাদেশের মধ্যে মাদ্রাসার প্ল্যাটফর্মের মধ্যে সেরা বানানো বমকে। আর তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে আমি জিপিএ 5 পাওয়া। কোনো পাস টাস না ভাই, পাস পাস বললেই বাস খাবি এখন। পাস মানে বাস, পাস মানে বাস, পাস এখন না। পাস তো এমনি করবে, বোর্ড পরীক্ষায় পাস করাটা, বোর্ড পরীক্ষায় ফেল করাটা কষ্ট, সত্যি কথা, লিখলেই মার্কস। কিন্তু কথা হচ্ছে আমরা তো দিয়ে আসছি। সো আজ থেকে দেখে তোমাদের 6 বছর আগে আমি তোমাদের মানে এক্সাম দিয়েছি, মানে 6 years ago, মানে 2019 সালে আমি দাখিল দিয়েছিলাম। তো এর জন্য হচ্ছে তোমাদেরকে বারবার বলতেছি এরকম করো, অবশ্যই ভালো কিছু করবা, ভাইয়ের জন্য দোয়া করিও। আর এখন আবার খাওয়া দাওয়া করো এবং আবার পড়তে বসবা। পড়তে বসে রাত্রে 12টা 12:30 পর্যন্ত পড়বা। মোবাইল হাতে নিবা না। আমি তো রাত্রে কোনো কিছু দেই, রাত্রে তো আর কোনো কিছু দেই না। সো তোমরা পড়তে থাকো, নিচ থেকে পড়ো, যেগুলো পারো। আজকে যেগুলো দিছি এগুলোই পড়ো, গত মিশনগুলো রিভাইজ দাও। এই যে আজকে এখন শিট দিয়ে দিব, এটা মুখস্থ করো, লিখো, এরকম। আর সায়েন্সে যারা আছে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ো, আর এমসিকিউ যেগুলো আছে এমসিকিউ পড়ো। কে বলছে পড়া নাই ভাই? পড়ার দিকে তাকালে তো আমার যে পড়ার টেবিল, যেমন দেখি আমি তোমাকে একটা জিনিস দেখাই, আমি তোমাদেরকে দেখাই, তোমাদেরকে একটু ইন্সপায়ার করি, আমার পড়ার টেবিলটা দেখাই। এটা জাস্ট হচ্ছে আমার একটা মানে একটা বাসা, আমার তো 2টা বাসা, একটা চট্টগ্রাম একটা এখানে। সো আমার ওইখানে চট্টগ্রামে তো পুরোটা একদম মানে বইয়ের থাকে ভরা, একদম বই আর বই। ওইখান থেকে গেলে একদিন দেখাবো। এখানে জাস্ট দেখাই যে দেখ আমার 4টা পাশেই বই, এখানেও বই, এখানেও বই, এখানেও বই, এখানেও বই, এখানেও বই, এখানেও বই। দেখছো কত বইগুলো আমার মানে ঘাটতে হয়। দেখ প্রত্যেকটা বই, এগুলো ভাই কোনো হুদাই না। দেখ তোদের গণিত, এই যে গণিত, এই দেখ তোমাদের গণিত, এরপরে দেখো মানে এগুলো প্রত্যেকটা গাইড টাইড নোট, এগুলো তোমাদের, এই যে এটা দিয়ে ক্লাস করাই, প্রত্যেকটা দেখো, দেখছো? তার মানে আর মধ্যখানে এই যে আমি। সো এইরকম একটা সিচুয়েশন তৈরি করে ফেল যে হচ্ছে আমার চারদিকে বই, মধ্যখানে আমি। পড়তে পড়তে মরে যাব, তারপরে ছাড়বো না। ওকে, সো সফলতায় দেখা হবে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা, বাই বাই, সবাই গিয়ে খাও।